হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা ফুড এসআইয়ের প্রিপারেশন করছো এবং আর কয়েকদিন বাদেই তোমাদের এক্সাম, তারা জিকের প্রিপারেশন নিয়ে একটু টেন্স থাকো। জিকের প্রিপারেশন কীভাবে করবে সেটা নিয়ে প্রবলেমে থাকো। অলরেডি বেশ কিছু ভিডিও আমরা দিয়েছি আমাদের চ্যানেলে। সেই ভিডিওগুলোকে ফলো করার জন্য আই বাটনে ক্লিক করো এবং ক্লিক করে তোমরা দেখে নিতে পারো ভিডিওগুলো। এবং যেই সিরিজে আমরা রেগুলার বেসিসে তোমাদেরকে বলেছিলাম যে টিল ফুড এসআইয়ের এক্সাম অবধি রেগুলার বেসিসে তোমরা ক্লাস পাবে, সেই রেগুলার বেসিস ক্লাসের জিকের আজকে সেকেন্ড ক্লাস তোমরা পেতে চলেছো। ইতিহাসের উপর থাকবে এই ক্লাসটা। আমি বলেছিলাম যে ইতিহাস মানে ভূগোল হোক, সংবিধান হোক, সব কিছু আমরা সাবজেক্ট ওয়াইজ 1 বাই 1 দেখবো, এমসিকিউ সলভ করবো এবং এমসিকিউর আশেপাশে যত ইনফরমেশন হতে পারে, যেগুলো থেকে অন্যান্য এমসিকিউ তৈরি হতে পারে, সেই ইনফরমেশনগুলো আমরা দেখে নেব। তো আজকের ক্লাস শুরু করা যাক। লাস্ট ক্লাসে আমরা 33 নম্বর কোয়েশ্চেন অবধি করেছিলাম। তোমরা যদি এই কোয়েশ্চেনগুলোর পিডিএফ পেতে চাও তাহলে জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে, কোনো পেমেন্টের ব্যাপার নেই, আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। আর যদি তোমরা ফুড এসআইয়ের মক টেস্ট দিতে চাও আমাদের অ্যাপে, যেখানে স্পেসিফিক্যালি সাবজেক্ট ওয়াইজ বেশ কিছু টেস্ট আছে, প্লাস ফুল লেন্থ টেস্ট আছে একদম এক্সামে, এবং যত স্টুডেন্টরা এক্সাম দিচ্ছে টোটাল যে এক্সামের প্যাটার্ন বোঝা থেকে শুরু করে তাদের মধ্যে তোমাদের র্যাঙ্কিং দেওয়া, পুরোটাই তোমরা ওই অ্যাপের মধ্যে দেখতে পাবে। সামান্য কিছু ফিজ রাখা হয়েছে, তার জন্য 50-55 টাকা মতন ফিজ রয়েছে, সেটা দিয়ে তোমরা 5টা ফুল লেন্থ মক টেস্ট দিতে পারো। তার জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো 9088890010 এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা মক টেস্টটা দিতে পারো। ওখানে একটা ফ্রি মক টেস্টও আছে। তোমরা যদি আমাদের প্রতিষ্ঠা যে অ্যাপটা আছে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা যদি তোমরা ডাউনলোড করে নাও, এই মক টেস্টের সেকশনে গিয়ে তোমরা ফ্রিতেও একটা মক টেস্ট অ্যাটলিস্ট দিতে পারবে। ঠিক আছে, অ্যাটলিস্ট চেক করে নাও যে তোমাদের পরীক্ষার প্রিপারেশন কেমন রয়েছে। ওকে, তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, গুলবদন বেগম ছিলেন একজন মুঘল যুগের একমাত্র মহিলা যিনি কোনো আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেছিলেন। তাহলে গুলবদন বেগম আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেছিলেন। তিনি কার জীবনী রচনা করেছিলেন? কার জীবনী গুলবদন বেগম রচনা করেছিলেন? এটা হয়ে যাবে অ্যান্সার। আমি বলেছি যখনই আমরা কোয়েশ্চেন সলভ করব, অ্যান্সারগুলো তোমরা আমার সাথে সাথে কমেন্ট সেকশনে জানাতে থাকবে। যখন অ্যান্সার করা টোটাল হয়ে যাবে, তারপর মিলিয়ে দেখবে যে তোমরা কতগুলো কোয়েশ্চেনের সঠিক উত্তর দিতে পারছো এবং কতগুলো তোমাদের ভুল হচ্ছে। তাহলে তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারবে তোমরা কীরকম প্রিপারেশন লেভেলে আছো। বেশিরভাগই কোয়েশ্চেন এমন চুজ করা হয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, অনেকগুলো সেটে পরীক্ষা হবে, তো অনেক রকম ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন করবে। ডিফিকাল্টি লেভেল মোটামুটি এক জায়গায় রাখার চেষ্টা করবে, তাই জন্য এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব বেশি ডিফিকাল্ট করতে কিন্তু পারবে না পরীক্ষা। তার একটাই মেইন কারণ, সেটা হচ্ছে বিভিন্ন সেটে যেহেতু পরীক্ষা নিতে হবে এবং পিএসসি এরকমভাবে পরীক্ষা নিয়ে খুব একটা অভ্যস্ত নয়। ঠিক আছে, তো গুলবদন বেগম হলেন মুঘল যুগের একমাত্র মহিলা যিনি কোনো আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেন। এটা কার আত্মজীবনী ছিল? গুলবদন বেগম কার আত্মজীবনী রচনা করেন? গুলবদন বেগম রচনা করেন কার? হুমায়ুনের আত্মজীবনী রচনা করেছেন। ঠিক আছে, গুলবদন বেগম ছিলেন একজন মুঘল রাজকন্যা এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের কন্যা। তিনি তার সৎ ভাই সম্রাট হুমায়ুনের জীবনের বিবরণ হুমায়ুন নামা এর লেখিকা হিসেবে সর্বাধিক পরিচিত, যা তিনি সম্রাট আকবরের অনুরোধে লিখেছিলেন। ঠিক আছে, তাহলে সম্রাট আকবরের অনুরোধে গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেছিলেন। নেক্সট, কোন মুঘল সম্রাট কোরআনের প্রতিলিপি লেখন করে এর মূর্তির সেগুলো বিক্রি করে তার ব্যক্তিগত খরচ নির্বাহ করতেন? এমন একজন মুঘল সম্রাট যার কাছে খুব বেশি, তার মানে টাকা পয়সা ছিল না, স্ট্রাকচারটা বোঝো, যার কাছে খুব বেশি টাকা পয়সা নেই এবং তিনি একজন পীরের মতন জীবনযাপন করতেন, যার জন্য তাকে বলা হতো কি? জিন্দা পীর। ঠিক আছে, এছাড়াও তিনি আরও একটা নামে পরিচিত ছিলেন, সেটা হচ্ছে আলমগীর। সবকটা থেকেই তোমাদের প্রশ্ন আসবে আলমগীর। ঠিক আছে, জিন্দা পীর, আলমগীর, এগুলো কাকে বলা হতো? তো এই কোশ্চেনটার 35 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে কে? ঔরঙ্গজেব ছিলেন এই আমাদের মুঘল সম্রাট যিনি কোরআনের প্রতিলিপি লিখে নিজের জীবন অতিবাহিত করার চেষ্টা করতেন। ঠিক আছে, তিনি ছিলেন ষষ্ঠ মুঘল সম্রাট। মুঘল সম্রাটদেরকে পরপর যদি সাজায় কে কে হবে? বাবর, তারপর হুমায়ুন, তারপর আকবর, দেন জাহাঙ্গীর, শাহজাহান এবং তারপরে আসছেন মুঘল সম্রাট। শেষ শক্তিশালী মুঘল সম্রাট বলা হয় এই ঔরঙ্গজেবকে। এরপরে মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে ভাঙনের দিকে এগিয়ে যায়। ওকে, নেক্সট,
শাহনামা গ্রন্থটি কে লেখেন? শাহনামা নামক গ্রন্থটি কে লিখেছিলেন? 36 নম্বর কোয়েশ্চেন। কোয়েশ্চেনের নাম্বারিং করে তারপরেই কিন্তু অ্যান্সার করবে, আদারওয়াইজ আমি চেক করে বুঝতে পারবো না যে তোমরা ঠিক উত্তর দিচ্ছ না ভুল উত্তর দিচ্ছ। ঠিক আছে, তোমাদেরও পরবর্তীকালে গিয়ে প্রবলেম হবে, কোনটা এ বি সি ডি এমনি লিখে দিলে বুঝতে পারবে না। ঠিক আছে, তো শাহনামা গ্রন্থটি লেখেন কে? শাহনামা গ্রন্থটি লেখেন ফিরদৌসি। শাহনামা অথবা শাহনামা পারস্যের কবি ফিরদৌসি, কোথাকার কবি? ফিরদৌসি দ্বারা লিখিত একটি দীর্ঘ মহাকাব্য। এটি একই সাথে ইরানের এবং সারা বিশ্বের ফার্সি বা ফরাসি ভাষাভাষী লোকেদের জন্য জাতীয় মহাকাব্য নামে পরিচিত। ফিরদৌসি 977 থেকে শুরু করে 1010 সালের মধ্যে 30 বছরের অধিক সময় ধরে এই মহাকাব্য রচনা করেছিলেন। শাহনামায় প্রায় 60,000-এর কাছাকাছি শ্লোক রয়েছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। 1204 খ্রিস্টাব্দে কে লক্ষিণাবতী অধিকার করেন? 1204 খ্রিস্টাব্দে কে লক্ষিণাবতী অধিকার করেন? এই লক্ষিণাবতী জায়গাটা ছিল হচ্ছে তখনকার বাংলার মধ্যে। এবার তোমরা কমেন্ট সেকশনে জানাবে, যদি নাও জানো গুগল সার্চ করেও কমেন্ট সেকশনে জানাবে যে এই লক্ষিণাবতী জায়গাটা বর্তমানে কোন জায়গাটাকে বলে। ঠিক আছে, তো 1204 খ্রিস্টাব্দে কে লক্ষিণাবতী অধিকার করেন? এটার অ্যান্সার হয়ে যাবে কি 37-এর বখতিয়ার খিলজি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তিনি ফার্স্ট 1204 খ্রিস্টাব্দে লক্ষিণাবতী অধিকার করেন। নেক্সট কোশ্চেন। সোমনাথ মন্দির ধ্বংস এবং লুণ্ঠন করেছিলেন কে? সোমনাথ মন্দির ধ্বংস এবং লুণ্ঠন করেছিলেন কে? ধ্বংস এবং লুণ্ঠনের জন্য যিনি সবচেয়ে বেশি ফেমাস সেটা হচ্ছে 38 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার বি, অর্থাৎ সুলতান মাহমুদ। 1026 সালে প্রথম ভীমের রাজত্বকালে গজনির তুর্কি মুসলিম শাসক সুলতান মাহমুদ তিনি সোমনাথ মন্দিরে হামলা চালিয়ে লুণ্ঠন করেন, এর জ্যোতির্লিঙ্গ ভেঙে ফেলেন। এই মন্দির ছিল দ্বাদশ জ্যোতির্লিঙ্গর একটি অন্যতম মন্দির। ঠিক আছে, এই এরকম একটা ধ্বংসাবশেষে পরিণত করেন সোমনাথ মন্দিরকে। নেক্সট, লখনৌতি কোথাকার প্রদেশ ছিল? লখনৌতি কোথাকার প্রদেশ ছিল? একটু আগেই আমি বলেছি যে লখনৌতি বাংলার একটা জায়গা ছিল। ঠিক আছে, তো লখনৌতি বা লক্ষিণাবতী, যেটার নাম পরবর্তীকালে ওরা চেঞ্জ করে করা হচ্ছে লখনৌতি। ঠিক আছে, তো লখনৌতি কোথাকার প্রদেশ ছিল? বাংলার আগের নাম কি ছিল? বাংলার আগের নাম ছিল হচ্ছে গৌড়। গৌড় বাংলার এককালীন রাজধানী এবং অধুনা ধ্বংসপ্রাপ্ত একটি নগর, যার অবস্থান বর্তমান ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে। ঠিক আছে, এটি লক্ষিণাবতী বা লখনৌতি নামেও পরিচিত। প্রাচীন এই দুর্গনগরীর অধিকাংশ পড়ে রয়েছে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায়। ঠিক আছে, মালদা জেলায় রয়েছে এই লখনৌতির কিছু ধ্বংসাবশেষ, ছোটোখাটো জায়গা আমরা দেখতে পাই। ঠিক আছে, নেক্সট, মুসলিমরা কত খ্রিস্টাব্দে প্রথমবার কত খ্রিস্টাব্দে বাংলা আক্রমণ করেছিলেন? মুসলিম শাসকরা কত খ্রিস্টাব্দে প্রথম বাংলা আক্রমণ করেছিলেন? এটার অ্যান্সারও হয়ে যাবে 40 নম্বর কোশ্চেনের অ্যান্সার সবাই করো। 40 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে এ, 1204। 1204 সালে সেন রাজবংশের কাছ থেকে গৌড় দখলের মাধ্যমে বাংলার ইসলামিক বিজয় শুরু হয়। বখতিয়ার খিলজির নেতৃত্বে কয়েক হাজার ঘোড়সওয়ার একটি বাহিনী অভিযানের সময় বাংলার বাহিনীকে পরাজিত করেছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যায়। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন, এটাও বহুবার আসা একটা রিপিটেড কোয়েশ্চেন বলতে পারো। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন এদের মধ্যে থেকে কে? গোপাল, দেবপাল, ধর্মপাল নাকি রামপাল? এরকম বিশ্ববিদ্যালয় নির্মাণে আমরা যার নাম সব থেকে বেশি পাই সেটা হচ্ছে ধর্মপাল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ছিল পাল যুগে ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ শিক্ষার সব থেকে গুরুত্বপূর্ণ দুটি কেন্দ্রের মধ্যে একটি। এর অপরটি ছিল হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দাতে শিক্ষার মান কমে গেছে এমন ধারণা থেকে রাজা ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেছিলেন। ওকে, নেক্সট, দন্তি দুর্গ কোন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন? দন্তি দুর্গ কোন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন? চালুক্য, চান্দেল, রাষ্ট্রকূট নাকি পাল? এটাও একটা কোশ্চেন যেটা খুব রিপিটেটিভলি আসে। ঠিক আছে, প্রচুর পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে। এটার অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রকূট। দন্তি দুর্গ ছিলেন মান্যক্ষেতের রাষ্ট্রকূট সাম্রাজ্যের
প্রতিষ্ঠাতা। তিনি দন্তি বর্মন বা দ্বিতীয় দন্তি দুর্গ নামেও পরিচিত ছিলেন। কর্ণাটকের, দেখো কর্ণাটকের গুলবর্গা অঞ্চলে তার রাজধানী ছিল। তিনি তার কাকা প্রথম কৃষ্ণের পর সিংহাসনে বসেন এবং সমগ্র যে কর্ণাটক অঞ্চলটা আছে তার উপর নিজের আধিপত্য বিস্তার করেছিলেন। নেক্সট, বাংলায় মাৎস্যোন্যায়ের অবসান ঘটান কে? বাংলায় মাৎস্যোন্যায়ের অবসান ঘটান কে? দেবপাল, গোপাল, ধর্মপাল নাকি মহিপাল? এখান থেকে আরও একটা কোয়েশ্চেন আমাদের ঘুরিয়ে আসতে পারে যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা যে ছিল সেই একটা বৃহৎ অঞ্চলকে নিজের আন্ডারে এনে এই মাৎস্যোন্যায়ের অবসান ঘটান। মাৎস্যোন্যায় কথাটার অর্থ কি? যে বেশি প্রভাবশালী সে আরেকজন ছোটোখাটো কম প্রভাবশালী বা তার থেকে প্রভাবহীন কোনো মানুষকে গিলে খেয়ে ফেলছে, তার উপর নানা রকম অত্যাচার করছে, এই চলছিল হচ্ছে বাংলার মাৎস্যোন্যায়। এটার অবসান ঘটিয়েছিলেন 43-এর অ্যান্সার হয়ে যাবে বি, গোপাল। বাংলায় মাৎস্যোন্যায়ের অবসান ঘটাতে গোপাল বাংলার রাজা হিসাবে আবর্তিত হন এবং পাল বংশের শাসন প্রতিষ্ঠা করেন। অর্থাৎ পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? গোপাল, বা পাল বংশের প্রথম শাসক ছিলেন গোপাল। নেক্সট, শৈলেন্দ্র বংশীয় রাজা বালপুত্র দেবকে কোন পাল রাজা নালন্দায় বৌদ্ধ মঠ নির্মাণের জন্য 5টি গ্রাম দান করেছিল? শৈলেন্দ্র বংশীয় রাজা বালপুত্রদেবকে কোন পাল রাজা নালন্দায় বৌদ্ধমঠ নির্মাণের জন্য 5টি গ্রাম দান করেছিলেন? দেবপাল, রামপাল, দ্বিতীয় মহিপাল নাকি ধর্মপাল? ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 44-এর অ্যান্সার হবে ধর্মপাল। ধর্মপাল ছিলেন ভারতীয় উপমহাদেশের বাংলা অঞ্চলের পাল সাম্রাজ্যের দ্বিতীয় শাসক। তিনি ছিলেন পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের পুত্র এবং তার উত্তরাধিকারী। নেক্সট, কার্পাস। কার্পাস, ঠিক আছে, তুলোর ক্ষেত্রে আমরা দেখেছি এই জিনিসটা, এই ওয়ার্ডটা ইউজ করতে, কার্পাস। কার্পাস শব্দটির উল্লেখ প্রথম কার রচনায় পাওয়া যায়? কার রচনায় এই কার্পাস শব্দটির উল্লেখ প্রথমবারের জন্য পাওয়া গেছিল? এটার অ্যান্সার হয়ে যাবে কি 45, বি, পাণিনির রচনায় প্রথমবার এই কার্পাস শব্দটির উল্লেখ আমরা পেয়ে থাকি। নেক্সট কোয়েশ্চেন, কোন পাল রাজাকে পরাজিত করে? দেখো অনেক কিছু কোয়েশ্চেন আসে, ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনটা থেকেও অ্যান্সার আমরা অনেকটা বুঝে যেতে পারি। দেখো বলা হচ্ছে কি কোন পাল রাজাকে পরাজিত করে বঙ্গ বিজয়ের পর অর্থাৎ বাংলা বিজয় করেছিল? ওকে, কে? প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল বাংলা বিজয় করেছিল। তাহলে কোন রাজাদের সময়? পাল রাজাদের সময় প্রথম রাজেন্দ্র চোল বাংলা বিজয় করেছিল। কি উপাধি নিয়েছিলেন? গঙ্গাইকোণ্ড চোল উপাধি নিয়েছিলেন। গঙ্গাইকোণ্ড চোল উপাধি কে নিয়েছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। ফার্স্ট কোয়েশ্চেন। কোন জায়গা দখল করার পর নিয়েছিলেন? বাংলা দখল করার পর নিয়েছিলেন। কোন রাজাদেরকে হারিয়ে নিয়েছিলেন? পাল রাজাদেরকে হারিয়ে নিয়েছিলেন। পাল রাজাদের মধ্যে কে ছিল যাকে তিনি হারিয়েছিলেন? এটা হবে নারায়ণ পাল। মহারাজা রাজেন্দ্র চোল, রাজরাজ চোলের পুত্র রাজেন্দ্র চোল উত্তর দিকে চোল সাম্রাজ্যের কলিঙ্গ হয়ে বাংলা পর্যন্ত প্রসারিত করেছিলেন। ইভেন কম্বোডিয়া, ভিয়েতনামের বেশ কিছু জায়গাও কিন্তু ইনি দখল করেছিলেন। ঠিক আছে, ফার্স্ট ভারতীয় যে সাম্রাজ্য বিস্তারের দিকে নজর দিয়েছিল সেটা হচ্ছে এই চোল। নেক্সট, হরপ্পা সভ্যতার সমাজে শাসন ব্যবস্থার প্রধান বণিক বা গিল্ড শ্রেণী। ঠিক আছে, অর্থাৎ ব্যবসা বা বণিকরাই হচ্ছে এখানকার হরপ্পা সভ্যতার টাইমে চালাতো। এটা কার মতামত ছিল? 47 নম্বর কোয়েশ্চেন, এটা সবাই অ্যান্সার করো। এটার অ্যান্সার হয়ে যাবে 47-এর এ, আর.এস. শর্মা। অর্থাৎ হরপ্পা সভ্যতা সমাজে শাসন ব্যবস্থার প্রধান বণিক বা গিল্ড শ্রেণী, এই অভিমতটি ছিল হচ্ছে আর.এস. শর্মা। হরপ্পা সভ্যতায় একটি রূপার প্রত্নক্ষেত্র পাওয়া গেছিল। ঠিক আছে, হরপ্পা সভ্যতায় এই যে রূপার প্রত্নক্ষেত্রটি পাওয়া গেছিল সেটি কোথায় অবস্থিত? হরপ্পা সভ্যতা সম্পর্কে যদি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে বলতে হয়, হরপ্পা সভ্যতা সম্পর্কে যদি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের জানতে হয়, প্রথম কথা হচ্ছে হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলো কোথায় ছিল। হরপ্পা, আমাদের যদি ভারতবর্ষ দেখি, এই হচ্ছে আমাদের ভারতবর্ষের, এই ধরো কাশ্মীর এলাকা, ঠিক আছে, এই হচ্ছে ভারতবর্ষ। তো ভারতবর্ষের মোটামুটি এই জায়গাটা দিয়ে হচ্ছে আমরা হরপ্পা সভ্যতার বিভিন্ন রকমের কেন্দ্রগুলো পেয়ে থাকি। ঠিক আছে, গুজরাটেরও কিছুটা অংশ আসবে, তো এতটা জায়গা মোটামুটি হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্র আমরা পেয়ে থাকি। মেইনলি
এখান থেকে একটা নদী প্রবাহিত হয়েছে, সেই নদীটার নাম হচ্ছে সিন্ধু, সিন্ধু নদী। ঠিক আছে, এই সিন্ধু নদীর এবং তার উপনদীগুলোর তীরেই বিভিন্ন এই যে কেন্দ্রগুলো গড়ে উঠেছে, মেইনলি সিন্ধু অববাহিকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বলে এর নাম হচ্ছে সিন্ধু সভ্যতাও বলা হয়। ওকে ওকে, নেক্সট, এটার যে প্রথম যে জায়গাটা আবিষ্কার হয়েছিল সেটার নাম হচ্ছে হরপ্পা। ঠিক আছে, তো এই হরপ্পার নাম অনুসারে এই সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয়। এটা কিরকম সভ্যতা ছিল? এটা ছিল একটা নগর কেন্দ্রিক সভ্যতা, নগর কেন্দ্রিক সভ্যতা। ঠিক আছে, সুন্দর সুষম নগর পরিকল্পনা ছিল। সবচেয়ে বড় যে সাইটটা এই সময় পাওয়া গেছিল, মানে প্রথম দিকে 1921 সালে হচ্ছে এই হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়। কে কে করে? করে হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি। এরা হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, আর সিন্ধু নদীর 5টা যে উপনদী আছে সেগুলোও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি? সিন্ধু নদীর 5টা উপনদী হচ্ছে, ইংলিশে লিখি বুঝতে সুবিধা হবে, ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস এবং সুতলেজ। ঠিক আছে, এটা ছিল হচ্ছে সিন্ধু নদীর 5টা উপনদী, যার কেন্দ্র করে এই মেনলি এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। এটা কেমন সভ্যতা ছিল? নগরকেন্দ্রিক সভ্যতা ছিল। কোন সময়কার? নগরকেন্দ্রিকের মধ্যে কোন সময়কার? তাম্র প্রস্তর যুগ। ঠিক আছে, তাম্র প্রস্তর যুগের একটি সভ্যতা ছিল হচ্ছে সিন্ধু সভ্যতা। ঠিক আছে, বর্তমানে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় সাইট কি? সবচেয়ে বড় সাইট হচ্ছে রাখিগাড়ি। ওকে, রাখিগাড়ি, যেটা আমাদের ভারতবর্ষের হরিয়ানা রাজ্যে অবস্থিত রাখিগাড়ি, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার বর্তমানে সবচেয়ে বড় সাইট। এর আগে সবচেয়ে বড় ছিল হচ্ছে মহেঞ্জোদারো, যেখানে কিন্তু একটা স্নানাগার পর্যন্ত পাওয়া গেছিল। স্নানাগার মানে হচ্ছে সুইমিং পুল পাওয়া গেছিল। ঠিক আছে, তো হরপ্পা সভ্যতায় যে রূপার প্রত্নক্ষেত্রটি সেটা অবস্থিত ছিল কোথায়? পাঞ্জাবে। হরপ্পা সভ্যতার যে রূপার প্রত্নক্ষেত্রটি সেটা কোথায় পাওয়া গেছিল? পাঞ্জাবে। দেখো, হরপ্পা সভ্যতা থেকে মোটামুটি আশেপাশে যা যা কোশ্চেন আসতে পারে সেগুলো আমি এখানে কভার করে দিলাম। বাদ বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে, নেক্সট, কোন রাষ্ট্রকূট রাজা কন্নড় ভাষায় রত্নমালিকা এবং কবিরাজ মার্গ রচনা করেন? কোন রাষ্ট্রকূট রাজা কন্নড় ভাষায় রত্নমালিকা এবং কবিরাজ মার্গ রচনা করেন? 49 নম্বর কোশ্চেন, এটার অ্যান্সার করো। এটার অ্যান্সার হয়ে যাবে এ, ধ্রুব। ধ্রুব ছিলেন রাষ্ট্রকূট সাম্রাজ্যের অন্যতম উল্লেখযোগ্য একজন শাসক। তিনি তার বড় ভাই দ্বিতীয় গোবিন্দর পর সাম্রাজ্যের সিংহাসনে বসেন। নেক্সট, নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি সেন যুগে রচিত হয়নি? ভালো করে পড়বে এই কোশ্চেনটা। কেন বললাম ভালো করে পড়তে? দেখো, কোশ্চেন এরকম আসেনি যে কোন গ্রন্থগুলির মধ্যে কোনটি সেন যুগে, এই অবধি আমরা পড়ি, তারপরে এটাকে আমরা ভুলে যাই। যখনই কোশ্চেনের মধ্যে না বোধক কিছু দেখবে হয়নি, এর মধ্যে থেকে কোনটা হবে না, তখন নাটাকে আগে এরকম গোল করে দেবে, তাহলে তোমার আর ভুল হওয়ার চান্স থাকবে না। ঠিক আছে, যখনই হয়নিটাকে গোল করে দেবে তখন তোমার মাথার মধ্যে ঘুরবে যে কি হয়নি এর মধ্যে থেকে, সেটা বলতে হবে। তো এখানে যদি আমরা কোশ্চেনগুলোকে মিলিয়ে দেখি, যে চর্যাপদ, মীমাংসা সর্বস্ব, গীত গোবিন্দ, গণিত চূড়ামণি, গীত গোবিন্দ আর গণিত চূড়ামণি আমরা জানি মোটামুটি এই সময়কারই, কিন্তু চর্যাপদ যখনই আমরা বলি, চর্যাপদ কখনকার? দেখো, চর্যাপদ হলো বাংলা ভাষায় লেখা প্রথম সাহিত্যিক নিদর্শন হলো এই চর্যাপদ। খ্রিস্টীয় 10ম শতকে বৌদ্ধ সাধকদের রচিত সন্ধ্যা ভাষায় লেখা এই বইটি মোট 51টি পদ ছিল। তবে বর্তমানে নেপালের রাজদরবারের গ্রন্থাগারে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী যে মূল পুঁথিটি পেয়েছিলেন তাতে কেবল 46.5টি পদ পাওয়া গেছে। ওকে, নেক্সট, জয়দেব হ্যাঁ, এই সেটা করতে বলো হবে। জয়দেব রচনা করেছিলেন এর মধ্যে থেকে কোনটি? জয়দেব এর মধ্যে থেকে কোনটি রচনা করেছিলেন? দায়ভাগ,
ব্রাহ্মণ সর্বস্ব, পবনদূত নাকি গীত গোবিন্দ? জয়দেব এর মধ্যে থেকে কোনটি রচনা করেছিলেন? এটা খুব সহজ কোশ্চেন, এটা হবে গীত গোবিন্দ। কবি জয়দেব গোস্বামী সংস্কৃত সাহিত্যের একজন মধ্যযুগীয় অন্যতম প্রসিদ্ধ কবি। তিনি গীত গোবিন্দ কাব্যের রচয়িতা। সংস্কৃত কাব্য গীত গোবিন্দের অত্যন্ত ব্যাপক এবং গভীর প্রভাব রয়েছে। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর সূচনা জয়দেবের গীত গোবিন্দর পদাবলী থেকেই বলে ধারণা করা হয়। নেক্সট কোয়েশ্চেন, পবনদূত এর লেখক কে ছিলেন? এটাও এগেইন একটা সহজ কোয়েশ্চেন, যেটা বহুবার বহু পরীক্ষায় এসছে। পবনদূতের লেখক 52 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে ধৈ। ধৈ ছিলেন বর্তমান ভারতের দ্বাদশ শতাব্দীর একজন সংস্কৃত ভাষার কবি, যিনি পবনদূত রচনা করেছিলেন। ঠিক আছে, যিনি সেন রাজা লক্ষণ সেনের একজন দরবারি কবি ছিলেন। নেক্সট, কোন রাষ্ট্রকূট রাজের আমলে কানৌজকে কেন্দ্র করে ত্রিশক্তি সংঘর্ষ শুরু হয়েছে? ত্রিশক্তি সংঘর্ষ কানৌজ বলে একটা জায়গাকে কেন্দ্র করে শুরু হয়। কানৌজ বলে একটা জায়গাকে কেন্দ্র করে শুরু হয়। তিন দিক থেকে তিনটে পাওয়ার এই জায়গাটাকে দখল করার জন্য লড়তে থাকে। একদিকে হচ্ছে পাল, এই দিকে হচ্ছে প্রতিহার অর্থাৎ গুজরাটের দিক থেকে প্রতিহার, এবং নিচের দিক থেকে রাষ্ট্রকূট। এরা সবাই চাইছিল কি এই কানৌজ বলে জায়গাটাকে দখল করতে। পাল, প্রতিহার, রাষ্ট্রকূট। এর মধ্যে থেকে কোন রাষ্ট্রকূট রাজার আমলে এই ত্রিশক্তি সংঘর্ষ শুরু হয়েছিল? সেটার অ্যান্সার হয়ে যাবে কি রাষ্ট্রকূট রাজা ধ্রুব। ঠিক আছে, বাদ বাকি জিনিস তো আমি তোমাদের বলেই দিলাম। কাদের কাদের মধ্যে ত্রিশক্তি সংঘর্ষ হয়েছিল এটা থেকেও কোশ্চেন আসে। নেক্সট, মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? বালুচিস্তানে এই মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল। এই মেহেরগড় সভ্যতা ছিল হরপ্পা সভ্যতার থেকেও একটা প্রাচীন সভ্যতা। এটা কিন্তু ছিল মেইনলি গ্রাম কেন্দ্রিক সভ্যতা, এবং নব্যপ্রস্তর যুগের একটি সভ্যতা ছিল হচ্ছে মেহেরগড় সভ্যতা। নব্যপ্রস্তর যুগে মানুষ যখন গুহা বা জঙ্গল ছেড়ে যখন একটা স্থায়ী বাসস্থান নির্মাণ শুরু করে, সেই সময়কার একটা সভ্যতা ছিল হচ্ছে এই মেহেরগড় সভ্যতা। বেলুচিস্তানের বোলান নদীর তীরে এই মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল। ওকে, তাহলে যেগুলো বললাম সেগুলোই এখানে লেখা আছে অলরেডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সিন্ধু লিপি সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয়? এর মধ্যে থেকে এই যে কোশ্চেনগুলো অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা সঠিক? দেখো, সিন্ধু লিপি সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক? আচ্ছা, সঠিক নয় না, সঠিক। ঠিক আছে, তো সঠিক কোনটি? এটি একটি সাংকেতিক লিপি। আমরা যে সিন্ধু লিপি দেখেছি অবভিয়াসলি সেটা একটা সাংকেতিক লিপি। এখনও পর্যন্ত এটা পাঠোদ্ধার করা যায়নি, এটাও ঠিক। এটা এক প্রকারের বস্ত্রফেডন প্রকৃতির লিপি। ওকে, এটা নিয়ে আমরা শিওর নাও হতে পারি, বাট যখন এ এবং বি দুটোই ঠিক তখন অবভিয়াসলি ডি ছাড়া আর কিছু অপশান হওয়ার মতো নেই। নাও এই বস্ট্রোফ্রেডান জিনিসটা কি? বস্ট্রোফ্রেডান জিনিসটা হচ্ছে এদিক থেকে আমরা লেখা শুরু করব, তারপর আবার এদিক থেকে লিখব, মানে এদিক থেকে এদিকে লিখবো, এদিক থেকে এদিকে লিখবো, আবার এদিক থেকে এদিকে লিখবো। এই হচ্ছে বস্ট্রোফ্রেডান প্রকৃতির লিপি। ওকে, এই হচ্ছে সিন্ধু লিপি। বস্ট্রোফেডান মানে কীভাবে ডান থেকে বাদিকে, বাদিক থেকে ডান দিকে এরমভাবে এদের লেখা হতো। পৃথিবীর প্রতিটি তাম্রব্রোঞ্জ যুগীয় সভ্যতায়, পৃথিবীর প্রতিটি তাম্রব্রোঞ্জ যুগীয় সভ্যতায় নগরকেন্দ্রিক হতে পারে, নদীমাতৃক হতে পারে, মাতৃকেন্দ্রিক না গ্রামীণ? দেখো, নগরকেন্দ্রিক যে হবেই তাম্রব্রোঞ্জ যুগীয় সভ্যতা তার কোনো মানে নেই। মাতৃকেন্দ্রিক যে হবে তারও কোনো গ্যারান্টি নেই। গ্রামীণ যে হবে, অলরেডি আমরা জানি তাম্রব্রোঞ্জ যুগীয় সভ্যতা মানে হচ্ছে সেটা সেই সময়কার যে গ্রামীণ তাম্রব্রোঞ্জ যুগের কিন্তু হরপ্পা সভ্যতাও সেটা কিন্তু নগরকেন্দ্রিক ছিল। তার মানে এখানে একটাই অপশন আছে যেখানে যে কোনো সভ্যতা গড়ে চলার জন্য যেটা লাগে সেটা হচ্ছে নদীমাতৃক। অর্থাৎ যে কোনো সভ্যতা গড়ে উঠতে গেলে জলের প্রয়োজন, ফ্রেশ ওয়াটারের সাপ্লাই নদী থেকেই আমরা পেয়ে থাকি। তার জন্য যেখানে এই কোশ্চেনটার অ্যান্সার হবে কি পৃথিবীর প্রতিটি তাম্রব্রোঞ্জ যুগীয় সভ্যতায় নদীমাতৃক। এটা কিন্তু ডাইরেক্টলি ইতিহাসের কোশ্চেন, এটা লজিক্যাল রিজনিংয়ের কোশ্চেন। ঠিক আছে, লজিক কাজে লাগাতে পারছো কিনা তুমি? ওকে, নেক্সট আমরা চলে যাই সিন্ধু সভ্যতার লিপিগুলিতে কি কি দেখা যায়? মানুষ, পশু পাখি, গাছের পাতা এবং অন্যান্য বস্তু ব্যবহৃত হতো। কেবলমাত্র জ্যামিতিক আকৃতির ব্যবহার দেখা যায়। এটা বললে পরেই তখনই এটাকে এলিমিনেট করে দেবে, কেন? কেবলমাত্র দিয়ে দিয়েছে, তো এটা হওয়ার চান্স নেই। ওকে, কেবলমাত্র জ্যামিতিক না, জ্যামিতিক আকার এবং অন্যান্য চিত্র উভয়েরই ব্যবহার করা হতো। এটা খুব নর্মাল লাগছে, উপরোক্ত কোনোটিই নয়, এটাও হতে পারে। এটার অ্যান্সার হয়ে যাবে কি সি, জ্যামিতিক আকার অবভিয়াসলি ব্যবহার করা হতো এবং অন্যান্য চিত্র সব কিছু, জন্তু, জানোয়ার, মানুষের চিত্র সব রকম কিছু ব্যবহার করা হতো সিন্ধু সভ্যতার লিপিগুলোতে।
ঠিক আছে, এটা হচ্ছে কিছু ডিটেলস যেটা তোমরা পজ করে দেখে নিতে পারো, এই কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। নেক্সট, হাতির পায়ের হাড় হরপ্পা সভ্যতার মধ্যে কোন জায়গায় হাতির পায়ের হাড় আমরা দেখতে পেয়েছিলাম? হাতির পায়ের হাড় পাওয়া গেছিল 58 নম্বর কোশ্চেন, অ্যান্সার হচ্ছে কালীবঙ্গানে আমরা হাতির পায়ের হাড় দেখতে পেয়েছিলাম। নেক্সট, গুজরাটের লোথালে একটি হাতির দাঁতের স্কেল পাওয়া গেছে। ঠিক আছে, হাতির দাঁতের একটা স্কেল পাওয়া গেছে, তাতে সিন্ধু সভ্যতার সবচেয়ে ক্ষুদ্র একক চিহ্নিত করা গেছে, যা প্রায় 1.704 মিলিমিটার ক্ষুদ্র একটা একক। অর্থাৎ এরা ক্যালকুলেশন করে সব জিনিসপত্র বানাতো, এমনি র্যান্ডামলি বানিয়ে দিত না। ঠিক আছে, নেক্সট, সিন্ধু সভ্যতার যে স্থানে প্রায় 1800 খ্রিস্টাব্দের সময়কালীন ধান চাষের প্রমাণ মিলেছে, 1800 খ্রিস্টাব্দের সময়কালীন ধান চাষের প্রমাণ মিলেছে, 1800 খ্রিস্টাব্দ নয়, খ্রিস্টপূর্বাব্দ হবে। ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দের সময়কালীন ধান চাষের প্রমাণ মিলেছে, সেই জায়গাটা কোনটা? আমরা সবাই জানি যে ধান চাষের প্রমাণ সিন্ধু সভ্যতার মধ্যে কোথায় পাওয়া গেছে, সেটা হচ্ছে লোথাল, গুজরাটের লোথালে হচ্ছে এই ধান চাষের প্রমাণ আমরা দেখতে পেয়েছি। নেক্সট, ঠিক আছে, এটা কিছু ইনফরমেশন আছে এক্সট্রা যেগুলো তোমরা পজ করে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, নিচে উল্লেখিত যে প্রত্নক্ষেত্রগুলিতে ধানের তুষ পাওয়া গেছে সেটা কোথায়? দেখো, লোথাল তো আমরা জানি, তো লোথাল হবে, তাহলে লোথাল ও রংপুর, লোথাল রংপুর ও সুরকোটরা, এই দুটো অপশনের মধ্যে কোনো একটা হবে। অপশন এলিমিনেট করা শেখো, মানে বি আর ডি হবেই না, এলিমিনেট করে দিলাম। এবার এই দুটোর মধ্যে কোথায়? এটার অ্যান্সার হবে এ, রংপুর এবং লোথাল, এই দুটো জায়গাতেই আমরা ধানের তুষ দেখেছি। ঠিক আছে, ধানের তুষ আমরা এই দুটো জায়গাতেই দেখেছি। বেশি টাইম তোমাদের ওয়েস্ট করতে চাই না আমি। নেক্সট কোয়েশ্চেন, লিস্ট 1 এবং লিস্ট 2 মিলিয়ে সঠিক উচ্চারণ নির্বাচন করতে হবে। এখানে কি বলতে চেয়েছে যে কোন জায়গায় কি জিনিস পাওয়া গেছে তার বেসিসে তুমি মেলাও। ঠিক আছে, তার বেসিসে মিলিয়ে এই 61 নম্বর কোয়েশ্চেনের যে অ্যান্সার পাচ্ছি সেটা হচ্ছে বি, অর্থাৎ কালীবঙ্গানে পাওয়া গেছে টেরাকোটার খেলনা, লোথালে পাওয়া গেছে পশুপতির ছবিযুক্ত সিল, ছান্নুদারোতে পাওয়া গেছে ইটভাটা এবং মহেঞ্জোদারোতে পাওয়া গেছে মৃৎশিল্পের নিদর্শন। ওকে, তো এইভাবে জিনিসগুলোকে শর্টলিস্ট করে আমরা কিন্তু পড়ে নিলাম। দেখো, 4টে জিনিস আলাদা আলাদা করে পড়ে নিলাম। সিন্ধু সভ্যতার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী ছিল? পোড়া ইটের বাড়ি, নগরের প্রাচীর অর্থাৎ নগরকে পাঁচিল দিয়ে রাখা, মন্দির বা উপাসনা গৃহ নির্মাণ, শিল্প ও সাহিত্য। মেন যে স্পেশালিটি ছিল সিন্ধু সভ্যতার সেটা হচ্ছে পোড়া ইটের বাড়ি। ঠিক আছে, এই পোড়া ইটের বাড়ি এতটাই ভালো কোয়ালিটির ছিল যে ওখান থেকে তুলে এনে লোকে আধুনিক যুগেও ওই ইট ব্যবহার করতে শুরু করে দেয়। তখনই হচ্ছে আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা 62 নাম্বার কোয়েশ্চেন অবধি করলাম, তার সাথে সাথে প্রায় 70-80টা এমসিকিউ সলভ করার মতন কোয়েশ্চেনের অ্যান্সার আমরা জানলাম। নেক্সট ভিডিওতে তোমরা কোন পার্টিকুলার সাবজেক্টে তোমাদের প্রবলেম হচ্ছে সেটা অবভিয়াসলি তোমরা জানাবে, কমেন্ট সেকশনে জানাবে, তাহলে সেই পার্টিকুলার সাবজেক্টের উপর ক্লাস নিয়ে আসবো। যদি তোমাদের সংবিধান নিয়ে সমস্যা হয়, ভূগোল নিয়ে সমস্যা হয়, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।